বাংলার ইতিহাসে এই ধরনের লজ্জাজনক, এই ধরনের ধিক্কারজনক ঘটনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে পুরো স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। যেই রকমভাবে তিনি বলেন না যে আমি 90% কাজ করে দিয়েছি আর ভোটের পরে 10% হয়ে যাবে, সেই রকম তিনি 100% শিক্ষকদের জীবন কেড়ে নিতে চাইছেন। আজকে একটা আদিবাসী শিক্ষক, তিনি তার যে টেনশনে তিনি তার প্রাণ হারালেন এবং তিনি এটাও প্রমাণ করে দিয়ে গেলেন যে ধীরে ধীরে এই যে 26,000 জন শিক্ষকের চাকরি চলে গেছে, এর থেকে ধীরে ধীরে সবাই কমতে কমতে জিরোতে এসে পৌঁছাবে। মানে হারাধনের যে 10টি ছেলে কমতে কমতে জিরো হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কিন্তু এতে কিচ্ছু যায় আসে না। তিনি কিন্তু পতাকা উত্তোলন করছেন, তিনি ভারতের সংবিধান নিয়ে কথা বলছেন। ভারতের কোন সংবিধানে মুখ্যমন্ত্রী পড়েছিলেন এবং তিনি এত বড় চুরি করার কথা কোন সংবিধানে লেখা আছে, সেটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। তো আজকে এই প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে জন্মাষ্টমীর এই শুভ দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমাদের সবার জীবনে শান্তি ফিরে আসে এবং এই অশান্তি আমাদের যে পশ্চিমবঙ্গের যে বা যারা তৈরি করছে তাদের যেন বিনাশ ঘটে। ঠিক আছে। দেখো, আজকে জন্মাষ্টমী, তো আজকে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তেমনি কংসের একটা বোন ছিল যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো এই মমতা ব্যানার্জি ইনি পশ্চিমবঙ্গের 26,000 জন শিক্ষকের চাকরি খেয়ে বসে আছেন এবং তাদেরকে বাঁচানো বা যারা যোগ্য শিক্ষক তাদেরকে নিয়োগ করার জন্য যে ওএমআর শিট প্রকাশ করা, সেটা কিন্তু তিনি করেননি। এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন 26,000 জনের চাকরি গেল সুপ্রিম কোর্টের রায়ে, তাদেরকে ডেকে নিয়ে গেলেন কোথায় না নেতাজি ইন্ডোরে। সেখানে গিয়ে বিভিন্ন রকমের প্ল্যান, বিভিন্ন রকমের কথাবার্তা, বিজেপিকে আক্রমণ, সিপিএমকে আক্রমণ, এত কিছু করার পরে তিনি আবার একদিন প্রেস কনফারেন্স করে বললেন যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তোমাদেরকে পাস করলে তারপরে চাকরি হবে। এবং তিনি অযোগ্যদের জন্য আলাদা একটা ভালো ব্যবস্থা করে দিয়েছিলেন, কারণ এই অযোগ্যরা তো তার ঘরে সংসার চালাচ্ছে। তাই তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত কিছু করার পরেও যখন তার শান্তি হলো না, আজকে এই যে আদিবাসী শিক্ষক, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জীবনের সংগ্রামের কথা বলেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কষ্টের কথা বলেন, কিভাবে তিনি মটর মালার হার বেচে আমাদের পশ্চিমবঙ্গে তার শিক্ষা, তার যে ঔদ্ধত্য, তার যে অহংকার, এগুলোকে প্রতিষ্ঠিত করেছেন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একটা আদিবাসী পরিবার থেকে উঠে আসা একজন শিক্ষক, সে তার নিজের যোগ্যতায়। আজকে আমরা সবাই জানি যে আদিবাসী সমাজ কতটা পিছিয়ে। এই সমাজ, পিছিয়ে পড়া সমাজ থেকে যখন কেউ একজন উঠে এসে সমাজের উচ্চবিত্ত স্তরে ওখানটায় এসে বসবাস করে, তখন তাকে দেখে আরও হাজার হাজার আদিবাসী ছেলেরা তারা ইন্সপিরেশন পায়। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো প্রত্যেকটা জাতিকে তিনি ভেবেই রেখেছেন যে অশিক্ষিত, মূর্খ, ছোট লোক বানাবেন। তাই তিনি ভালো করেই বুঝে গেছেন যে এইরকম যদি সবাই নিজের যোগ্যতায় চাকরি পায়, তাহলে তো পশ্চিমবঙ্গে শিক্ষার হার বেড়ে যাবে, তাহলে তো পশ্চিমবঙ্গের মানুষ আসল উন্নয়নটা কি সেটাই দেখতে পেয়ে যাবে। তার থেকে ভালো আমি এদেরকে চাকরি খেয়ে নিয়ে মোটামুটি সবাইকে মূর্খ করে দিই। মাদারের বাচ্চা। সত্যি কথা বলতে কি, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যতদিন থেকে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসছে, ততদিন থেকে পশ্চিমবঙ্গে একটা কিছুর বিচার হয়েছে? বিরোধী দল এখন বর্তমানে বিজেপি, তাদেরকে নিয়ে এরা বেশি মাতামাতি করছে। কিন্তু সিপিএম সরকার যে এতদিন অত্যাচার করেছিল, এতদিন নাকি নালা কেটে তার ভেতর দিয়ে লাশগুলোকে নদীতে ফেলে দিত, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই যারা কাটতো, যারা মার্ডার করতো, তাদেরকে কেন আজ পর্যন্ত জেলে ঢোকানি? ওটা কি ওনার ভাইরা করতো? তো পশ্চিমবঙ্গে আমাদের এই মুখ্যমন্ত্রী দুর্নীতিকে প্রতি মুহূর্তে সাপোর্ট করে যাচ্ছে, যার বলিদান আজকে এই আদিবাসী শিক্ষক তাকে দিতে হলো। যেদিনকে আমি প্রথম খবরটা পাই গত পরশুদিন, তখন আমি স্কুলে ছিলাম। আমাদের ঝাড়গ্রামের একটা সোসাইটি আছে, আদিবাসী সোসাইটি, সেখান থেকে আমাদের কৃষ্ণদা ফোন করে বলে সঙ্গীতাদি যেভাবেই হোক ব্যবস্থা করে দিতে হবে, হয় পিজি নয় RN ঠাকুর। কারণ আমাদের সুবলদার স্ট্রোক হয়ে গেছে, ডেবরা হসপিটাল বলেছে এখানে রাখা যাবে না, তাকে কলকাতায় রেফার করতে হবে। বহু জায়গায় চেষ্টা করেছি যদি SSKM-এ যদি ওনাকে ভর্তি করাতে পারি, কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু RN ঠাকুরে যে স্যারকে বলেছিলাম, তিনি এক কথায় রাজি হয়েছেন। উনি বলেছেন আপনাদের সমস্ত কথা জানি, আপনারা নিয়ে আসুন, কোনো চিন্তা নেই, আমি ভর্তি করিয়ে নেব। এক কথায় স্যার ভর্তি করে নিয়েছেন, যাতে ওনার ট্রিটমেন্ট যাতে কোনো রকমভাবে ডিলে না হয়, কারণ চাকরি তো হারিয়েইছে, প্রাণে যেন মানুষটা বাঁচে। আমরা এটাই চেয়েছিলাম যে মানুষটা যেন প্রাণে বাঁচে, কিন্তু সেটাও শেষ রক্ষা হলো না। কারণ প্রথম দিন থেকে উনি লড়াই করেছেন, লড়াকু মানুষ। উনি চেয়েছিলেন যে আমরা যদি যেহেতু কোনো দোষ করিনি, তাহলে সঙ্গীতাদি আমাদের কেন এটা হবে। আর পশ্চিমবঙ্গের যে হসপিটালগুলো আছে না, তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে SSKM, যেখানটায় মুখ্যমন্ত্রী চুরি করা যত চামার ছোট লোক নেতারা আছে, যারা পুলিশের ভয়ে, যারা ইডির ভয়ে, এরা হচ্ছে ওই SSKM হাসপাতালে যায় এবং তাদের জন্য সবসময়ের জন্য বেড খালি থাকে। কিন্তু সাধারণ মানুষ একটা বেড খালি নেই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড বিলিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী প্রমাণ করতে চাইছে?
যে সে মানুষের কাছেই আছে, মানুষের জন্য লড়ছে, এই তো তার প্রমাণ। আজ এসএসকেএমে বেড নেই, কিন্তু নেতা মন্ত্রীরা অসুস্থ হলে তাদের জন্য বেড কী করে খালি হচ্ছে? মমতা ব্যানার্জিকে কাঠের দোলায় শুইয়ে পুরো মহাশূন্যে ভাসিয়ে দেওয়া উচিত। কারণ উনি ভাসতে ভাসতে ওখানে গিয়েও দুর্নীতি করে ফেলবেন, কোনো একটা গ্রহ থেকে কোনো একটা মেটাল কিছু চুরি করে নেবেন। সারা জীবন যতদিন বেঁচে ছিল মিথ্যাচার আর অভিনয় করে করে এই মহিলাটার কেটে গেল। এই মহিলা যতদিন থেকে তার মা মারা গেছে, যতদিন থেকে তার ভাইরা তার সাথে এসছে, ততদিন থেকে পুরো পরিবার মিলে পশ্চিমবঙ্গটাকে শেষ করার প্ল্যান করে রেখেছে। আজকে পশ্চিমবঙ্গে একটা হসপিটালে সাধারণ মানুষ গেলে চিকিৎসা পাচ্ছে না। আজকে একটা বিধায়ক গিয়ে, তোমারই দলের বিধায়ক কাঞ্চন মল্লিক তার বউকে নিয়ে গেছিল, তাকে কেন আগে দেখে দেয়নি তা নিয়ে গালাগালি। তাহলে তোমার দলের লোকেরা হসপিটালে গিয়ে দাদাগিরি করছে, আমি কে জানিস, তোর কি করতে পারি জানিস, এরকম করে ডাক্তারকে শাসাচ্ছে। ডাক্তারকে তোমার সিভিক পুলিশ মেরে ফেলছে। আবার কোনো না সিঙ্গুরে গিয়ে দেখবে, সেখানটা একটা নার্সিংহোমে ওখানে একটা নার্স মারা গেছে এবং সেই নার্সকে নিয়েও রাজনীতি চলছে। ওখানকার হসপিটালও বলছে কি আমি পোস্টমর্টম করতে পারবো না, ওখানটায় নাকি লেখা হয় না, ওখানটায় নাকি কোনো একটা পলিটিক্যাল সমস্যা আছে, তাই তিনি করতে পারবেন না। তিনি কলকাতা মেডিকেলে রেফার করলেন, যেখানটায় যত দুর্নীতির মাথা হচ্ছে ওই কলকাতা মেডিকেল কলেজ। ওইখান থেকে মমতা ব্যানার্জির যত দুর্নীতি সেগুলো তিনি কন্ট্রোল করে থাকেন। তাই তো তিনি আরজিকর থেকে সন্দীপ ঘোষকে বার করিয়ে সাথে সাথে তিনি কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজে স্বাস্থ্য, তিনি পুলিশ, তিনি নগর উন্নয়ন, কত কি দেখছেন। তো এগুলো দায় কে নেবে? আপনি নেবেন না? ক্যামেরার সামনে এসে বলবেন আমি তো জানি না, আমি তো শুনিনি। তাহলে কে জানে? জানেটা কে? পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দিয়েছে? যখন আপনি বলেছিলেন যে প্রতিটা কেন্দ্রে আমিই প্রার্থী, তখন আপনার এই ভাইগুলোকে জুতোর বাড়ি মারতে পারেননি? আপনি যদি এত সৎ হন, তাহলে যে লোকগুলো আজকে লাশের রাজনীতি করছে সেগুলোকে গরম তেলে চুবিয়ে আবার উঠিয়ে নিতে আপনি পাচ্ছেন না? বা এদের পদে লাথি মেরে বার করে দিতে পারছেন না? আপনিই তো হচ্ছেন মাথা, আপনিই মাথা। এইটাও সম্ভব? এসএসকেএম এর যিনি ডাইরেক্টর আছেন এবং যারা ডাক্তাররা আছেন তাদেরকে স্যালুট জানাই, কারণ তাদের পুরো দিন চলে যায় নেতা মন্ত্রীদের সেবা করতে করতে, নেতা মন্ত্রীদের ঘরের সেবা করতে করতে। কুত্তার যদি জ্বর হয় তাহলে সেই কুত্তাটাকেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এসএসকেএমে ভর্তি করা হবে। মন্ত্রীর কুকুর বলে কথা, তো অনেক বড় বড় ব্যাপার। তো আজকে সাধারণ মানুষ সেই কুকুরের থেকেও কিন্তু অনেকটা নিম্নমানের হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছে। ভোট চাওয়ার সময় আপনারাই দামি, কিন্তু ভোট পেরিয়ে গেলে আপনাদেরকে কেউ চেনে না। আজকে এই শিক্ষকটাকে যদি পশ্চিমবঙ্গে কোনো একটা হসপিটালে ভর্তি করা যেত, তাহলে পশ্চিমবঙ্গে আরও 10টা 12টা 15টা 20টা এরকম আরও কত কত শিক্ষক আসতো সেই আদিবাসী সমাজ থেকে। আদিবাসী সমাজ কী ভাববে যে সেই শিক্ষা নিয়ে এত দূর এগিয়ে চাকরি করে পরীক্ষা দিয়ে তারপরে আবার যেকে সেই চাকরি চলে যাবে? এগুলো কি ছেলে খেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে? শিক্ষা নিয়ে এত পরিমাণে দুর্নীতি, লজ্জা করে না? এই মুখ্যমন্ত্রী তিনি এতটা পরিমাণে বর্বর যে পশ্চিমবঙ্গের মানুষ কল্পনাও করতে পারেনি। আর এখনো পর্যন্ত তিনি সেই ভাতা দিয়ে যাচ্ছেন। তার দলের নেতারা ওই হয়তো যিনি শিক্ষক মারা গেছেন তার স্ত্রীকে বলবে আপনি তো 1000 টাকা পান, মরে গেলে তো 2000 টাকা পাচ্ছেন, তারপরে আপনি বিধবা ভাতা পাবেন, আপনাদের কোনো টেনশন করতে হবে না, সব ভাতা মুখ্যমন্ত্রী দেবে। কিন্তু আপনার যে নিজের মানুষ হারিয়ে গেছে, আপনি কার সাথে থাকবেন, কে আপনাকে দেখবে, আপনার শরীর খারাপ হলে কে আপনাকে নিয়ে যাবে ডক্টরের কাছে? আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি তো ভাতা দিচ্ছি। এগুলো মানসিকতা, মনুষ্যত্ব? এগুলো হচ্ছে জানোয়ারের পরিচয়, বিকৃত মানসিকতার জানোয়ার, শুধু জানোয়ার নয়। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি, আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি। রেড রোডে পতাকা উত্তোলনের নামে ড্রামাবাজি করতে গেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, কারণ তিনি তার আগের দিন সভাতে তিনি অনেক রকম রাজনৈতিক কথা বললেন এবং তিনি স্বাধীনতার দিনেও রাজনৈতিক কথা বলতে ছাড়েননি, কারণ আমাদের স্বাধীনতাটাই রাজনীতির মাধ্যমে এসেছিল। জওহরলাল নেহরু তিনি এনেছিলেন রাজনীতি করে, জিন্নার সাথে হাত মিলিয়ে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ওই যে ওখানটায় যে কুচকাওয়াজ হচ্ছিল, মানে ছেলেমেয়েরা তারা যে তাদের বিভিন্ন রকমের কলা কুশলী এনসিসি স্টাফরা দেখাচ্ছিল, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন নাকি তারা অসুস্থ হয়ে পড়েছিল একজন, আর তাকে দেখে নাকি বাদবাকি সবাই অসুস্থ হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, যে আজকে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যে অসুস্থ হয়েছে তারা কি ড্রামা করছে? আরে পৃথিবীতে সবথেকে বড় ড্রামাবাজ তুমি, কারণ ভোটের 15 দিন আগে তোমার ড্রামা শুরু হয়ে যায়। তোমার মতো ড্রামাবাজ, তোমার মতো মিথ্যাবাদী, তোমার মতো এরকম কুৎসিত মানসিকতার পরিচয়ওয়ালা মানুষ যদি কেউ থেকে থাকে সেটা তুমি এক এবং অদ্বিতীয়। যেরকম রবীন্দ্রনাথের জায়গায় এক অদ্বিতীয়, সেরকম তুমি মিথ্যাচারের জায়গায় এক এবং অদ্বিতীয়। এই মুখ্যমন্ত্রী তিনি নিজেকে কি ভাবেন তিনি নিজেই জানেন না। আর পশ্চিমবঙ্গে ওই হসপিটালটায় ঢুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখো 5 মিনিটের মধ্যে তিনি ডিসিশন নিয়ে নিলেন যে তাদের কি হয়েছে, তাদের নাকি ফোবিয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দলের নেতাদের কোন ফোবিয়া হয়েছে যে তারা এত এত চুরি করছে, তারা এত এত খুন ধর্ষণ করেই চলেছে প্রতিনিয়ত? আজকে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো অসুস্থ হয়েছে, তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছে তারা নাকি নাটক করছে। কি অবস্থা!
এই নাকি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। এ নাকি ডাক্তারি পাস করেছে, কবে বলে ওকালতি পাস করেছে, কবে বলে ডবল MA করেছে, কবে বলে DLED করেছে, সব কিছু একাই করে নিয়েছে। শুধু একটা জিনিস করতে পারেনি, সেটা হচ্ছে মনুষ্যত্বটা নিজের মধ্যে আনতে পারেনি। এই মুখ্যমন্ত্রী আজকে লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করছে। এই রাজনীতিগুলো করতে গিয়ে পশ্চিমবঙ্গটাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেন খাদের গোড়ায় এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গ। তাতে আমার বাল ছেঁড়া গেল। সবাইকে ভালো রাখার এবং সবাইকে দেখে রাখার প্রতিশ্রুতি দিয়ে এই মুখ্যমন্ত্রী এতটা পরিমাণে নাটক করছে যে পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে জেনে ফেলছে ভোট আসতে আর বেশি বাকি নেই, তো তাই নাটক আরও অনেক কিছু দেখা হবে। নাটক দেখতে তোমরা অধীর আগ্রহে বসে আছো, সেটা আমি জানি। ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। কোথাও কেউ মারা যাক, কোথাও বাজ পড়ে যাক, বা কোথাও কোনো রকম কোনো রাজনৈতিক উত্তেজনা হোক, কোথাও কোনো বর্ষা হোক, কোনো একটা আগুন লেগে যাক কোনো জায়গায়, সেই সব জায়গায় কিন্তু মাইক্রোফোন হাতে আপনি দিদিমণিকে দেখতে পাবেন। कौन है ये लोग? कहाँ से आते हैं? এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম, চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকুয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। সুতরাং বাদবাকিটা মনিরা আছে, যারা SSKM এর ডিরেক্টর সহ পুলিশের CP এবং শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, এরা সবাই মিলে দেখে নেবে। ডক্টর নীলাদ্রিবাবু আছেন। এবং তার কথাবার্তা শুনলে মনে হবে তিনি যেন অনেকটাই গভীরভাবে শোকাহত। তারপরে গাড়িতে উঠে নবান্ন গিয়ে পরের দিন আবার কী করে তিনি আবার ঠিক হয়ে যাচ্ছেন, সেটাই আমাদের মাথায় ঢুকছে না। একটা মানুষ যার গায়ে, যার দেহে মনুষ্যত্ব বোধ আছে, সে কী করে একটা রাতের মধ্যে তার খারাপ লাগাটাকে ভুলিয়ে ফেলতে পারে? হ্যাঁ, অনেকভাবে ইনি ভুলেছেন, ধীরে ধীরে আমরা বুঝতে পারছি। কারণ পারিবারিক জীবনে তিনি অনেক কিছু ভুলে এখনও পর্যন্ত দাঁড়িয়ে হেঁটে চলেছেন, সেটা ভাবতে হবে। কত পাতেলা। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।